2026-এর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 165তম জন্মদিন। টাইমস অফ থিয়েটারের নিজেরও জন্মতিথি এই শুভক্ষণ। এই দুই উপলক্ষকে স্মরণে রেখে এই উদযাপন এক ব্যতিক্রমী রবীন্দ্র স্মরণের মধ্যে দিয়ে। স্রষ্টা রবীন্দ্রনাথের জীবন মানে তার গান, কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস, গল্প, ছবি, আর তার ব্যক্তি জীবন মানেই তার প্রেম, বিচ্ছেদ, মৃত্যু। আমরা বেছে নিলাম তার ব্যক্তি জীবনের প্রথমটিকে, অর্থাৎ প্রেম। না, এই প্রেমে আমরা তার জীবনের উচ্চকিত সংরাগ, কাদম্বরী বা ওক্যাম্পো বা রানুর কথা বলবো না। বলবো এমন এক নিভৃত চারিণীর কথা, যিনি এসেছিলেন রবীন্দ্রনাথের দীর্ঘ জীবনের একেবারে হেমন্ত বেলায়। সঙ্গী ছিলেন কবির শেষ মুহূর্ত অবধি। তিনি হেমন্তবালা। তুলনামূলক অল্প চর্চিত নাম রবীন্দ্রনাথের প্রেমিক জীবনে। তিনি কবির জীবনে বিকেলে ভোরের ফুল নন, বরং গহীন সাংসারিক এক ভালোবাসার প্রত্যয় জন্ম নেয় তাঁদের দুজনের মাঝে, যার মধ্যে উচ্চারণ যত, নিরুচ্চারের মুহূর্ত তার চেয়ে অনেক বেশি। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে। দূরে কোথায়, দূরে দূরে যে পথ সকল দেশ পারায়, উদাস হয়ে যায় হারায়, সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিনপুরে। দূরে কোথায়, দূরে দূরে। 1931 প্যারিস থেকে ফিরে কবির শরীর এবং মন কোনোটাই ভালো নেই। প্রতি মুহূর্তে মনে পড়ে যাচ্ছে ভিক্টোরিয়া ওক্যাম্পোর কথা। দুজনের শেষ দেখা হয়েছিল প্যারিসে, কবির ছবির এক্সিবিশনে। তাই হয়তো প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথের মনে পড়ছে ভিক্টোরিয়াকে। এমনই এক মন কেমন করা বিকেলে হঠাৎ কবির হাতে এলো এক চিঠি, শান্তিনিকেতনের ঠিকানায়। কবি খুলে দেখলেন, পড়লেন। একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল রবীন্দ্রনাথের ঠোঁটে। চিঠি শুধু চিঠি নয়, এক কবিতা। মেয়েলি হস্তাক্ষরে তাতে লেখা, ওগো যোগাযোগ, শেষের কবিতা প্রণেতা। কে লিখেছে? জোনাকি দেবী। জোনাকি ছদ্মনাম নাকি? 70 বছরের কবি ডুবে গেলেন নিজের কাজে। এমন চিঠি অবিরল আসে নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতির তুঙ্গে বসে থাকা কবির ঠিকানায়। নিজের সৃষ্টির আকীর্ণ পথে ডুবে যাওয়ার আগে সুভদ্র কবি প্রাপ্তি স্বীকার করে কেবল লিখলেন, কল্যাণী জোনাকি,
তুমি আমার অন্তরের আশীর্বাদ গ্রহণ করো। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো এবার ছদ্মনামা সেই জোনাকি চিঠি লিখলেন একেবারে স্বয়ং রবীন্দ্রনাথকে, এবং একবার নয় একাধিকবার। দ্বিতীয় চিঠিটি এলো 10ই ফেব্রুয়ারি 1931-এ, তাও নামহীন। হেমন্তের শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রী শ্রী ঠাকুর তখন সবে প্রয়াত। আশ্রম আর সংসারের টানা পড়েনে দিশেহারা হেমন্তবালা লিখছেন চিঠি। যে গান দিয়ে গেছে আমার কানে জপিতে আজীবন ধরে, যে গান ছাড়া মোর জগৎ মাঝে নিজের আর কিছু নাই, সে গান ভুলে গেছি, কৃপায় তব স্মরণে ফিরে পেতে চাই। কবিমন এবার অনুসন্ধিৎসু। কে এই মেয়ে, নাকি মহিলা? পরে আমার সব লেখা, মন্দ লেখে না তো, বেশ বাঁধনি আছে লেখায়, কিন্তু যেন বড্ড মন খারাপের সুর। যাক, একটা উত্তর দেওয়া তো উচিত। এলো চিঠির উত্তর। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তাই বলে কি কম আনন্দ? তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ। হেমন্ত আপ্লুত। তিনি নাটোরের মহারাজ জগদীন্দ্র রায়ের ভাগ্নে বউ, জমিদার গিন্নি, কিন্তু এর কোনো কিছুই যে তাঁর মনকে শান্তি দিতে পারে না। শান্তি খুঁজতে খুঁজতে আজ যেখানে তার সামান্য আভাস পেয়েছেন, হারাতে পারবেন না তাকে। খুব তাড়াতাড়ি লিখে ফেললেন তৃতীয় চিঠিটি।
এ যেন সাপমোচনের অরুণেশ্বরের কমলিকার কাছে যাওয়ার, তাকে কাছে পাওয়ার আরতি। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। এই চিঠি, প্রতি চিঠি, বেনামি চিঠির সূত্র ধরে বোনা হতে লাগলো যে সম্পর্কের মায়াজাল, তার স্থায়িত্ব কতটুকু? আবার চিঠি লিখছে আপনাকে। আপনি বলবো না তুমি? তুমি মোরে করো আশীর্বাদ, সকল অন্তর দিয়ে ও চরণে প্রণমিয়ে মাগি আমি তোমার প্রসাদ। আমাকে একটা কবিতা দেবে কবি? না, এই কবিতা তুমি কোনো পত্রিকায় প্রকাশ করতে পারবে না। এ শুধু আমার, একা আমার। বলো, দেবে? এমন অবস্থায় কি করা উচিত বৃদ্ধ রবীন্দ্রনাথের? এই নতুন পাঠিকাকে তিনি চোখে দেখেননি, শোনেননি তার কণ্ঠস্বর। অপরিচিতাকে দেবেন তার মহার্ঘ কবিতা, যা কিনা কখনো প্রকাশ পাবে না, রয়ে যাবে এক অপরিচিতার বুকের মাঝে এক বিন্দু সুরভি হয়ে। কি নামে ডাকবো তোমায় জানি নে, লক্ষ্যওয়ালা নাকি জোনাকি। সে যাই হোক, নামের প্রহেলিকায় যতই নাকাল করো আমাকে, ভয় পাইনি। তাই পাঠালাম নিহারিকা। দেখো পছন্দ হয় কিনা, আশীর্বাদ যেন। বাদল শেষের আবেশ আছে ছুঁয়ে তমাল ছায়া তলে, সজনে গাছের ডাল পড়েছে নুয়ে দিঘির প্রান্ত জলে। অস্ত রবীন্দ্রনাথের পথ তাকানো মেঘে, কালোর বুকে আলোর বেদন লেগে। কেন এমন ক্ষণে কি যেন সে উঠল হঠাৎ জেগে আমার শূন্য মনে। সখী ওই ওই বুঝি বাঁশি বাজে, বন মাঝে নয়, হেমন্তবালার মনেরই মাঝে। এমন প্যাশনেট কবিতা তার জন্য লিখেছেন কবি। দেখা করতেই হবে এবার, যেভাবে হোক, যে অজুহাতে হোক। কিন্তু বাড়িতে যে বিস্তর বাধা। জমিদার ব্রজেন্দ্রকান্ত রায়চৌধুরীর স্ত্রী তিনি,
দুই ছেলেমেয়ের মা যাবেন কি করে তাঁর দৈতের কাছে? উপায় বের করতেই হবে। বাবা বিমল, আমাকে নিয়ে একটু গঙ্গা স্নানে যাবি? বেশি দূর নয়, ওই আহেরিটোলা ঘাটে। তা সে তো যাওয়াই যায়, কিন্তু এর জন্য তুমি আমাকে বলছো কেন মা? কাহারদের নিয়ে পালকি করে তুমি নিজেই তো যেতে পারো, সঙ্গে না হয় আর কাউকে দিয়ে দিচ্ছি। কি হলো, তুমি মিটিমিটি হাসছো যে? শুধু শুধু কি আর তোকে বেঁচেছি? যে রবীন্দ্রবাবুর লেখা তুই, তোর বোন দুজনেই খুব পড়িস। গঙ্গা স্নানের পথে তোতে আমাতে সেই রবিবাবুকে একবার নমস্কার জানিয়ে আসবো ভাবছি। কি রে, যাবি? রবীন্দ্রনাথ বাবুকে নমস্কার জানাতে যাবে মানে? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর? চেনো তুমি ওকে? পড়েছো ওর লেখা? উনি চেনেন নাকি তোমাকে? ওরে দাঁড়া দাঁড়া, এ তো প্রশ্নের ঝড় বইয়ে দিলি। হ্যাঁ, তার লেখা আমি পড়েছি। না, চিনি না সেভাবে, উনিও চেনেন না আমাকে। তবে কত মানুষই তো ওর সঙ্গে দেখা করতে যায়, আমরাও না হয় সেভাবেই যাব। জোড়াসাঁকোর জমিদার, অভিজাত মানুষ, তাড়িয়ে তো আর দেবেন না। এই ছিল রবীন্দ্রনাথকে চোখে দেখার সূত্রপাত। হেমন্তবালা জোড়াসাঁকোয় এসে দেখলেন তিনি বসে আছেন বিচিত্রা হলে, ইজি চেয়ারে একটু আধ শোয়া হয়ে। লাল সাটিনের তাকিয়ার ওপর তার পা দুটি রাখা, পাশে রাখা একটা টিপয়ের ওপর অন্যের কয়েকটা নতুন প্রকাশিত বই তার সমালোচনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে কবির মুখের দিকে। হেমন্ত এবং বিমলাকান্ত গিয়ে পৌঁছনোয় কবি তাঁদের দিকে মুখ তুলে তাকালেন। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলিম পারে মনে হলো। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। সজল মেঘেরু ছায়া ঘনাইছে বনে বনে।
পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে নিভৃতে প্রদীপ জলে আমারে আখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে মনে হলো। আপনারা? আগে আমি বিমলাকান্ত চৌধুরী, আর ইনি আমার মা শ্রীমতী হেমন্তবালা দেবী। ওহো, তুমি হেমন্ত। এসো এসো, বসো। আরে থাক থাক, প্রণাম করতে হবে না। তাহলে আমিও না হয় হাত তুলেই প্রণাম করি। বয়স হয়েছে, আর তত নত হতে পারি না। এমা, ছি ছি, আপনি প্রণাম করবেন কি? আমি আসলে কারোরই প্রণাম গ্রহণ করি না। সবার সব প্রণাম শ্রী ভগবানকে নিবেদন করে দিই। বসো তোমরা। দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করি। আপনি ব্যস্ত হবেন না গুরুদেব, মায়ের খুব ইচ্ছে ছিল একবার আপনাকে দেখতে আসবেন, তাই মাকে নিয়ে এসেছিলাম। আপনি কাজে ব্যস্ত আছেন, আমরা এক্ষুনি চলে যাব। আর বলো না, মানুষজন তাদের লেখা বই পড়তে দিয়ে যায় আমার মতামতের আশায়। এই সব পড়তে পড়তেই আমার কাজের বেলা যায় গড়িয়ে। কি হেমন্ত, তুমি নেবে কয়েকখানা বই? না না, এসব বই তাঁরা আপনার জন্য দিয়ে গেছেন। আমি নিলে আমার পাপ হবে। বাবা, তোমার তো খুব পুণ্যের লোভ দেখছি। প্রথম অপরিচয়ের বাধা কাটিয়ে উঠতেই হেমন্তবালা যেন হঠাৎই বড় বেশি প্রগল্ভা। গঙ্গাস্নানের পথে হঠাৎই জোড়াসাঁকোয় গিয়ে উপস্থিত হচ্ছেন হেমন্তবালা। বারবার যেন এ তাঁর পরমাত্মীয়ের বাড়ি। গায়ে তেল মাখা, কাঁখে কলসি, ঘাড়ে গামছা, আর পরেছেন বেশ রংচটা এক লাল পাড় সাদা শাড়ি। সঙ্গে রয়েছেন কখনো বৃদ্ধা পিসি শাশুড়ি বা জেঠি শাশুড়ি। কেমন লেগেছিল রবীন্দ্রনাথের এমন আট পৌরে হেমন্তকে দেখে। হে কি হেমন্ত, তুমি এখন? তুমি যে আসবে, কই সে কথা আমাকে জানাওনি তো। আপনার কাছে আসবো, তাতে আবার খবর কিসের? না, তা নয়, আমি তো নাও থাকতে পারতুম এখানে। আর তাছাড়া অমন ভুরু কুঁচকে কথা কইছেন কেন? আমি তো খবর নিয়ে এসেছি যে আপনি এখন জোড়া সাঁকোতেই আছেন। তাছাড়া কি বলছিলেন? না, কিছু নয়। স্নানে যাচ্ছ, তা সেটি শেষ করে বাড়ি ফিরে এখানে এলে তো পারতে। ও, আমাকে এমন দেখতে আপনার ভালো লাগছে না, তাই তো? বলতেই ভুলে গেছি, আমার শাশুড়ি মায়েরাও আছেন আমার সঙ্গে। তারা বাইরে গাড়িতে অপেক্ষা করছেন। আমি যাই এখন। দাঁড়ান, একটা প্রণাম করে নি। এবার থেকে যখন আসবো, সেজে গুজেই আসবো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়ানে অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বাসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের সে উন্মাদনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। কোন সে সম্পর্কের বাঁধন যাতে বিশ্ববন্দিত এই মানুষটির সামনে যাওয়া যায় এমন নিরাভরণ সাজে? মনে পড়ে যাচ্ছে দেবেন্দ্রনাথ এবং তার স্ত্রী শারদা সুন্দরীর সাক্ষাৎ মুহূর্ত। সত্যেন্দ্রনাথ লিখছেন, বাবামশাই বাড়িতে থাকলে মায়ের ডাক আসতো একটু রাতের দিকে। মা একখানা ধোয়া সুতির শাড়ি পরে একটু আতর মেখে যেতেন তার কাছে। এমন মুহূর্তই কি আকাঙ্ক্ষিত ছিল কবির কাছে? জানি না, ইতিহাস এ বিষয়ে নীরব। হেমন্তবালা এবং তার স্বামী ব্রজেন্দ্রকান্ত রায়চৌধুরী প্রথম থেকেই ছিলেন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা। মানসিকভাবে রিক্ত নিঃস্ব হতে থাকেন হেমন্ত। তার এই যন্ত্রণা বহুগুণ বেড়ে যায় যখন ধর্মাচরণ নিয়ে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে বিরোধ বাধে। দুই ছেলেমেয়ের হাত ধরে
বাপের বাড়িতে এসে ওঠেন হেমন্ত। যুগের সাপেক্ষে মানুষটি ব্যতিক্রমী ছিলেন বৈকি। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চাই এই মুখের পানে। যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তোরে সে সাগরে ভাষায়, যাহার কুল সে নাহি জানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে। হেমন্ত প্রেমহীনতায় নিঃস্ব। কবিকে একবার দেখার পর আর যে থাকতে চাইছে না মন তার থেকে দূরে থাকতে, লিখেই ফেললেন এক লম্বা চিঠি। হে কবি, আপনাকে না দেখলে আমি মরে যাব, আত্মহনন করব। কিন্তু দোহাই, আমাকে মধ্যদিনে আসতে বলবেন না। যখন শহর কলকাতার ওপর চাঁদের ঘেরা টোপ থাকবে, তখন আমি যদি যাই তাহলে কেমন হয়? আঁধার নিবিড় হলে আসিও পাশে, যখন দূরের আলো জালে আকাশে। এই ছিল হেমন্তবালার নিভৃত প্রাণের দেবতার উত্তর। যখনই ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত বোধ করেছেন হেমন্ত, তখনই রবীন্দ্রনাথের চিঠি বয়ে এনেছে আত্মার আরাম। ৭১ বছরের রবীন্দ্রনাথ আর ৩৭ বছরের হেমন্তবালার পত্রালাপ চলতেই থাকে। সব থেকে বেশি চিঠিপত্র লেখালেখি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হেমন্তবালা দেবীরই, প্রায় ৩০০। কবি একদিন তাঁকে লিখলেন, তোমার চিঠি পড়ি, তোমার কথা ভাবি, একটা কথা বারবার মনে আসে। তোমার চিরাভ্যস্ত ধর্মমত ও আচার থেকে আমি তোমাকে বিচ্ছিন্ন করিনি, বিক্ষিপ্ত করেছি মাত্র। তাই নিয়ে তোমার নিরন্তর দ্বন্দ্ব চলছে, অথচ এই দুঃখ কোনোদিন তোমাকে দিতে ইচ্ছা করিনি। কিন্তু হেমন্তবালার কাছে এ যে এক অভাবিত প্রাপ্তি। লিখলেন, আমার মনে অনেক অশান্তি জমিয়াছিল। কাহারও কাছে মনের সুখ দুঃখের কথা উদ্ঘাটন করিবার, কাহারও নিকট হইতে একটু সান্ত্বনার বাণী শুনিবার প্রয়োজন ছিল। আমি বুঝতে পারি আমার লেখা তোমার আন্তরিক প্রয়োজন আছে। আমাকে তুমি দেখোনি, স্পষ্ট জানো না, সেও একটা সুযোগ। কেননা তোমার শ্রোতাকে তুমি নিজের মনই গড়ে নিয়েছো। রাখো রাখো রে জীবনে, রাখো
জীবনে জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে আকুলিয়া দাও প্রাণ বন্ধ চন্দনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে। বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ পর্বের অভিনয় যেন হয়ে চলে কাল থেকে কালান্তরে, রূপ থেকে অরূপের সন্ধানে। অভিসার মানে যতখানি যাওয়া, তার থেকে বেশি বোধ হয় যেতে চাওয়া। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা, সকলি নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে। হেমন্তবালার জীবনে রবীন্দ্রনাথ যেন সত্যি এক ধ্রুবতারা। হেমন্ত তাঁর জীবনের সকল কাঁটা ধন্য করে এই ফুলকে ফোটাতে চেয়েছিলেন। পেরেছিলেন কি আদৌ? কবি, আসবো ভিতরে? আরে আবার প্রশ্ন কেন? এসো, বসো। দাঁড়ান, আগে প্রণামটা সেরে নি। আর আমার প্রণামী বাবদ এই
এই 20টা টাকা আপনার পায়েই রাখলাম। হেমন্ত, রোজ রোজ এই প্রণাম করার অর্থ বুঝি নে। নাও এবার বসো দেখি। তা হঠাৎ এই 20 টাকা কিসের? দর্শনী? যেদিন দর্শনী দিয়ে আপনাকে দর্শন করতে হবে সেদিনই আমার এখানে আসার শেষ দিন। বুঝলুম। কি? বলবো কেন, কিন্তু তাহলে টাকাটা কিসের? শুনলাম বিশ্বভারতীর সাহায্যের জন্য আপনারা 4 আনা করে টিকিট বিক্রি করছেন। আমি সেই খাতে 20 টাকা দিতে চাই কবি। এ মনিহার আমায় নাহি সাজে। মানে টাকা তুমি দিও না। তুমি সবাই যা দিচ্ছে টিকিট বাবদ সেই 4 আনাই দিও। কিন্তু কেন কবি? এ টাকা তো আমার স্বামীর কাছ থেকে আমি চেয়ে আনিনি, এ আমার নিজের টাকা। আমি যদি বিশ্বভারতীর সাহায্যে তার পাশে থাকতে চাই, আপনি তা নেবেন না? না, নেব না। এবার নিশ্চয়ই তোমার আবার প্রশ্ন হবে, কেন? কারণ তুমি যে আমার হেমন্ত। বুঝলুম না। নিজের লোকের থেকে কেউ টাকা নেয়? আমি তো জানি নিজের লোকের থেকেই সবার আগে সাহায্য নেওয়া যায়। আমি আপনার একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু নেবেন না? না হেমন্ত, এ আমি নিতে পারি না। কারণ তুমি নারী। স্ত্রী লোকের দান গ্রহণ পুরুষের পক্ষে অগৌরবের। তুমি যদি তোমার কোনো সেবা যা বিশ্বভারতীর কাজে লাগবে তা গ্রহণ করতে বলো, আমি নির্দ্বিধায় নেব। কিন্তু একজন পুরুষ হয়ে আমি স্ত্রীলোকের থেকে দান গ্রহণ করতে পারি না। এই আপনি চিত্রাঙ্গদা লিখেছিলেন, বিশ্বাস হয় না কবি? আর আপনি আমার এই সামান্য সাহায্যটুকু নিলেন না, কিন্তু বিজয়ারটা তো নিয়েছিলেন। ভিক্টোরিয়ার কথা বলছো তো? না, তাঁরটাও নিইনি। তুমি তাহলে জানো না, ভিক্টোরিয়া কোনোভাবে জানতে পেরেছিলেন বিশ্বভারতীর জন্য অর্থের প্রয়োজন। আমি তখন আর্জেন্টিনায়, তার কাছে। তিনি 2 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। তাকেও আমি এই একই কথা বলেছিলাম। এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো বলে আমার মনে হয়। সেদিন স্বভাবতই চুপ করে গেছিলেন হেমন্তবালা। হয়তো মন থেকে মেনে নিতে পারেননি কবির এই পুরুষতান্ত্রিকতাকে। তাও দূরে তো যেতে পারেননি, অস্বীকার করতে পারেননি কবির ব্যক্তিত্বের অমোঘ চুম্বককে। চাহি না গো মুক্তি নাহি চাই, স্নেহময় বক্ষ তলে অবিরল স্নেহাঞ্চলে কিঞ্চিত স্মরণ যদি পাই। এত নিবিড় কথা রবীন্দ্রনাথকে বলতে পেরেছেন কজন? তার চেয়েও বড় কথা, রবীন্দ্রনাথ বলতে দিয়েছেন কতজনকে? তার মানে নিশ্চয় তাঁদের সম্পর্কের বুনট ছিল এতটাই নিরেট। অথচ নিজেদের ধর্মাচরণ নিয়ে দুজনেই নিজস্ব বিশ্বাসে ছিলেন অটল। ধর্মবিশ্বাসে 2টো সমান্তরাল রেখা, অথচ দুজনের হাত একে অপরকে ধরে একলা চলার পথকে রমণীয় করে তুলেছিল স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায়। হেমন্ত একদিন গেছেন সন্ধ্যের পরে কবির কাছে। তুমি এখনো বেঁচে আছো? এখনো মরনি? জমে তোমাকে ছোঁয় নিয়ে ছুঁতে বুঝি ঘেন্না করে? বাহ, আপনি বেশ লোক তো। এমনি করে বুঝি মানুষকে অভ্যর্থনা করে? আপনার জীবন চরিত্রটা লিখে রাখতে হবে। দেখো, আমি তোমাকে বলিনি, তোমাদের বলেছি। তোমরা সনাতনীরা এখনো বেঁচে আছো। আমার এত লেখালেখির পরেও তোমরা মরনি। মরবো? মরবো কেন? আমরা তো দিব্যে আছি। মুসলমান ইংরেজ আমাদের মারতে পারেনি, এখন মরবো কি? আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে
বাঁচালে মোরে, এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তন মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। সাংসারিক মায়ার জঞ্জাল আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে হেমন্তকে, বাঁধতে চেয়েছে অপবাদের কুম্ভীপাকে। কই যাও বৌমা এই অবেলায়? অবেলা? অবেলা কোথায় পিসিমা? এখন তো মোটে বেলা 2টো। হ হ, তা ভর দুপুর বেলা স্নান না কইরা, পূজা আর্চা না কইরা, সবচেয়ে বড় কথা হইল খাওন নাই দাওন নাই, যাইতাছ কই? আগে কবিগুরু জানিয়েছিলেন উনি বিকেল 4টে অবধি জোড়া সাঁকোয় থাকবেন, তাই ভাবছিলাম। ভাবছিলা? গেরস্তের বউ, 2 পোলাপানের মা, অলক্ষীর মতো স্নান নাই, খাওয়া নাই, জপ নাই, তপ নাই, ওনার সাথে দেখা করতে ছুটবা কি? তাই তো, এত ঘন ঘন ওনার সাথে দেখা করতে যাওনের কি আছে তা তো বুঝি না মা। আর যদি যাইতেই হয় সব কাজ সাইরা তবে যাইবা। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। কটা বাজে এখন? সন্ধে 6টা। তোমার কি, তোমার কোনো কাজকর্ম নেই? অখণ্ড অবসর? কাজের লোকের যে কাজের ক্ষতি হলে কি হয় তা তুমি কেমন করে বুঝবে? কি গো, কি হলো তোমার? চুপ করে রয়েছে যে? না, কিছু না।
আসলে পিসিমা আসতে দিলেন না কিছুতেই। বললেন গৃহস্থ বাড়ির বউ, মা, তাদের আরো অনেক কিছু। আর আর এই যে চুপ করে থেকে দেখছিলাম আপনাকে। আমাকে? এই বুড়ো মানুষটার আর আছে কি দেখার? প্রথমত আপনি বুড়ো নন, আর দেখার চোখ থাকলেই দেখা যায়। আপনি পায়ের নখ কাটেন না কেন? হ্যাঁ, বলছি আপনার পায়ের নখগুলো এত বড় হয়েছে, কাটেননি কেন? আর পায়ের গোড়ালি যে এত ফেটেছে, মনে হচ্ছে যেন লাঙল চষা জমি। দিবারাত্র লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, একটু যত্ন নেবেন তো। হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি। বৌমাকে বললেই ঠিক কাউকে দিয়ে কাটানোর ব্যবস্থা করতেন। ওর ওপরেও এত রকম কাজ চাপিয়েছি যে সব দিক সামলে ওঠা সবসময় সম্ভব হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি বনমালীকে বলে কেটে নেব। আমি আমি দেব কেটে? বলো কি, তুমি হলে জমিদার গিন্নি, একেই তোমার স্বামী মানুষটি আমাকে বিশেষ পছন্দ করেন না, তারপর নখ কাটানোর জন্য না ইংরেজদের জেলে ভর্তি হতে হয়। কি যে বলেন কবি! বলছি, একবার দেখেছেন আপনার কুনকটার অবস্থা? আরে বাবা, সেই কবে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হোঁচট খেয়ে বুড়ো আঙুলের কাঁচা নখটা উপড়ে গেছিল, ওটা তো আর সারলই না। সে কথাই তো বলছি, একই সমুদ্রের ঝিনুকের মতো দেখতে নখ, তাই আবার কালো। লোকে তো প্রণাম করতেই ভয় পাবে। তুমি তো জানো হেমন্ত, আমি মানুষের প্রণাম চাইনি। কি চান তবে? চাই লোকে আমাকে মনে রাখুক আজ থেকে 100 বছর পরেও। আপনার দেখছি অমর হওয়ার শখ। তোমার হাতটা দেখি। আমার হাত? হ্যাঁ, তোমার হাত। এই যে আমি নিজেই ধরলুম। বলছি, অমর হওয়া মানে কি শরীরে বেঁচে থাকা? মানুষ অমর হয় তার কাজের মধ্যে দিয়ে। আরে বাপু, এই মেয়ে তো বড্ড হাঁ করে তাকিয়ে থাকে। কি গো, হলো কি তোমার? না, কিছু না। আপনার হাত এখনো কি নরম। দেখি দেখি, সেই যে জানলার কপাটে লেগে ব্যথা পেয়েছিলেন, তার দাগটা দেখছি এখনো আছে। উফ, এত অত্যাচার করেন হাত পায়ের ওপর, তা ওরা তো বিদ্রোহ করবে, আর তার দাগও রয়ে যাবে। দোহাই তোদের, একটুকু চুপ কর। পরেরটুকু আমি বলি? না, একটা নতুন গান বেঁধেছি, শুনবে? হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, একলা পথের চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। কাহারও কাছে যাইনি আমি শরম লাজে, তোমারে আমি দেখিনি যেন আমারই সাজে, তাই তো আজি লাজের লাজি, আপন সুরে আপনি বাজি, উল্লাসে হাসি সোহাগে গলি, আপন কথা আপনি বলি, আমারই বাণী পশিছে মম মরম মাঝে,
আমারই কানে আমার গানে দরদ বাজে। এমনভাবেই নিজেকে তার কবির সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছিলেন হেমন্তবালা। হেমন্ত তার অনন্ত আকুলতা নিয়ে লিখছেন কবিকে, আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না। কবি, আপনার কি মন বলে কিছু নেই? আপনি কি আমার মন দেখতে পাচ্ছেন না? অবসাদের ছায়াচ্ছন্ন তোমার চিঠিখানি পেয়ে আমি দুঃখ বোধ করেছি। আমার বিশ্বাস তোমার এই মানসিক গ্লানি তোমার শারীরিক অস্বাস্থ্যেরই অনুবর্তী। না কবি, যা বললে তুমি সত্যি কি তাই? মন খারাপ হলে তার প্রভাব পড়ে শরীরের ওপর, কিন্তু এখন আমার দিন কাটছে তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে। মনে হচ্ছে তুমি আর আমি দুই আলাদা গ্রহের বাসিন্দা। আমরা পরস্পরকে দেখব, কিন্তু কবি স্পর্শ করার মতো সাহস অর্জন করতে পারবেন না। আমার আধার ভালো, ও আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। আলোর যে লোপ করে খায় সেই কুয়াশা, ও গো সেই কুয়াশা সর্বনেশে আধার ভালো, ও আমার আধার ভালো। অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে। অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বে মা চলব সোজা। যারা পথ দেখাবার ভিড় করে গো, তারা কেবল বাড়ায় খোঁজা। তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বে মা চলব সোজা। যারা পথ দেখাবার ভিড় করে গো, তারা কেবল বাড়ায় খোঁজা। ওরা ডাকে আমায় পূজার ছলে, এসে দেখি দেউল তলে। ডাকে আমায় পূজার ছলে, এসে দেখি দেউল তলে। আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে আধার ভালো, ও আমার আধার ভালো। আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। 10 বছর বয়সে বিয়ে,
হেমন্ত পাননি প্রথাসিদ্ধ পড়াশোনার সুযোগ, কাজেই তিনি অন্তঃপুরিকা, অবগুণ্ঠনবতী বধূ। বিয়ের পর তাঁর স্বামী দিয়েছিলেন কিছু রবীন্দ্র সাহিত্য তাকে পড়তে। সেই সূত্রেই শেষের কবিতা, যোগাযোগ, এদের সঙ্গে তাঁর পরিচয়। মধ্যে কিছুদিন তাঁর মন গিয়েছিল বৈষ্ণব ধর্মের দিকে, পরে আবার ফিরে আসেন রবীন্দ্রনাথের লেখার কাছেই। কিন্তু ওইটুকুই, তার স্বামী কোনোদিনও চাননি তিনি রবীন্দ্র সান্নিধ্যে আসুন, কারণ ব্রজেন্দ্রকান্তের মতে কি রবীন্দ্রনাথ বাবুকে দেখতে যাবে? অনেকেই তো যান কবিকে দেখতে, আমি দেখতে যেতে পারি না? যারা যান তাদের শিক্ষা কতদূর তুমি জানো? ময়মনসিংহের বাঙাল, ওর কাছে যাওয়ার আদব কায়দা কিছু জানো? কারা ওর কাছে আসেন জানো কিছু? দেশ বিদেশ থেকে মানুষ আসেন ওর সঙ্গে কথা বলতে। আমিও একবার ওর সঙ্গে কথা বলে ওকে চোখের দেখা দেখেই চলে আসবো। কি কথা বলবে? তোমার গড়গড় না, রান্না বান্নার কথা? কটা বই পড়েছো তুমি ওনার? উনি মামা, মানে নাটোর রাজ জগদীন্দ্র রায়ের বিশেষ বন্ধু, সেটুকু জানো নিশ্চয়ই। তোমার মতো একটা গাইয়া ভূতকে দেখলে মামার সম্মান আর থাকবে ওর কাছে? এই বাড়ির মুখ না হাসালেই বুঝি চলছে না। এই অবস্থায় হেমন্ত যান কি করে বাড়িতে সব জানিয়ে? তাই জেঠি শাশুড়ি আর হরকুমারী নামের পিসি শাশুড়িকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানিয়ে তাঁদেরও নিয়ে গিয়ে উপস্থিত হলেন কবি পরিবারের চৌরঙ্গীর বাড়িতে। তবু তো যাওয়ার একটা বিধেও পাওয়া গেল, উদ্দেশ্য যাই হোক। পিসিমা, উনি অমিয় বাবু, ওকে বলুন আমরা কবিকে দর্শন করতে এসেছি। অমিয় বাবু নমস্কার, আমরা কবিরে দেখতে আইছি। ওনারে কি একখান খবর দেওয়া যায়? দাঁড়ান, আমি ভেতরে খবর পাঠাচ্ছি। আচ্ছা, আমরা তো আমি বই। আসুন মা। কি সুন্দর করে সাজানো বাড়িখানা! ও হেমন্ত, রবীন্দ্রনাথ বাবু বসে আছেন ওই খাঁচার মধ্যে। লেখার সুবিধার জন্যই অমন একটা জায়গা বানিয়ে নিয়েছেন কবি। সব সময় কত লোক আসে না ওর কাছে। দেখুন জেঠিমা, খাঁচার বাইরে কি সুন্দর চাঁপা গাছ, আরো কত গাছ, আবার একটা পুকুরও। এ তো বোঝাই যায় না যে এখানে এমন সুন্দর একটা জায়গা আছে। একটু তাড়াতাড়ি আসুন আপনারা, কবি আমাদের জন্য অপেক্ষা করছেন। এসো হেমন্ত। সঙ্গে ওরা কে? ইনি আমার জেঠি শাশুড়ি আর ইনি পিসি শাশুড়ি। বসুন, বসুন আপনারা। দাঁড়ান, আপনাদের জন্য চেয়ার। আরে আরে, ও কি করতেছেন? আপনি চেয়ারটা নিজের হাতে টানতেছেন কেন? আমরা আমরা এই মাটিতেই বইতাছি, এই আপনার পায়ের কাছে। আমিও এই মাটিতেই বসছি। কি যে করো তোমরা! আচ্ছা বসো, ওখানেই বসো তবে। ও কি পিসিমা, আপনি পিছন দিকে মুখ ফিরিয়ে বসলেন কেন? আর জেঠিমা, আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে বসলেন যে? ওরা বোধহয় আশাহত হয়েছেন হেমন্ত কবির এই রূপ দেখে। ভেবেছিলেন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর হবেন কন্দর্প কান্তি। সে বেরোলো কিনা এই বুড়ো মানুষটা। কি পিসিমা, তাই? ও বউ, এত বড় মানুষ আমার মুখ দেখবো, কি লজ্জার কথা। আমি একটু বরং ভিতর বাড়িটা দেখা আসে গিয়া। এমনই আটপৌরে হেমন্তর জীবনে রবীন্দ্রনাথ যেন এক মায়াবী দ্বীপ, যেখানে অবলীলায় মেলে ধরা যায় নিজের আনন্দ, ব্যর্থতা আর চেপে রাখা কান্নার স্বাভাবিক যাপনকে। আর তিনি সেই পরম পুরুষ, বা যদি বলি পরম প্রেম, তিনি কিভাবে গ্রহণ করতেন এই সমর্পণকে? একবার দুজনের মধ্যে কথা ওঠে মুসলিনীকে নিয়ে। মুসলিনী তো আপনার বন্ধু, তাহলে তাকে বলুন এমনভাবে মানুষ না মারতে। না হলে তার কেমন বন্ধু আপনি? হ্যাঁ, বন্ধু বটে মুসলিনী আমার। এমনই বন্ধু যে তাঁর দেশে কারোর ঘরে আমার ছবি দেখা গেলে তার কারাদণ্ড কেউ আটকাতে পারবে না। আর পৃথিবীর কে কোথায় কি অন্যায় করছে তার জন্য তুমি আমাকে বকো কেন? তবে কাকে বকবো? পৃথিবীতে আমার বকবার কি আছে যে তাকে বকবো? পৃথিবীতে আর তোমার কেউ নেই, তাহলে তুমি আমাকে বকো, আমি সহ্য করব।
যখনই তোমার মনে কোনো দুঃখ, কোনো ক্ষোভ, কোনো অভিমান জাগবে, তুমি আমাকেই বকো। যত ইচ্ছা তোমার মনে ক্ষোভ, দুঃখ, অভিমান তুমি আমার উপরেই বর্ষণ করো, আমি সব সহ্য করব, কিন্তু একটা শর্তে। কি? তুমি আর কারো উপর রাগ করবে না। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তোমার পথের কাঁটা করব চয়ন যেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন যেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সূচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে। সূচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারে ছাপ বক্ষে মাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। হেমন্তবালা রবীন্দ্রনাথের সম্পর্কে ইন্টেলেকচুয়াল এলিমেন্টের থেকে বোধহয় অনেক বেশি ছিল পারস্পরিক মানসিক নির্ভরতা, যা ছায়া ফেলত হেমন্তের গেরস্থালিতেও। একদিন, কি গো, তোমার মুখখানা অমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? খাওনি বুঝি? কেন গো, আমার উপর অভিমান করে বুঝি? আপনি সত্যিই বলেছেন। সত্যি আমি 3-4 দিন ভাত খাইনি, ফল টল এই এটা ওটা খেয়ে আছি। কেন? পিসিমা বাড়ি গেছেন, জ্যাঠাইমা বুড়ো মানুষ, বেশি পরিশ্রম করতে পারেন না। আমি ইচ্ছে করেই কয়েকদিন ফল টল খেয়ে আছি। তাই তো, তোমার একটা কুকারের দরকার। একটা জাপানি কুকার আমার জানা ছিল, সেইটা হলে খুব ভালো হতো।
কিন্তু সেটা কোথায় পাওয়া যায় তার ঠিকানাটা তো আমি ভুলে গেছি। এই দেখুন, ঠিকানাটা আপনি ভুলে গেছেন, তাহলে আর সেটা পাবো কি করে? বয়স তো হচ্ছে হেমন্ত, সব ভুলে যাইছে। আপনার আবার বয়স হয়েছে নাকি? কোনোদিনই আপনার বয়স হবে না। রবীন্দ্রনাথের এই সাংসারিক আবেদন কোথাও যেন মনে পড়ায় মৃত্যু পথযাত্রী সক্রেটিসকে, যিনি হেমলক পানের আগের মুহূর্তেও শিষ্য প্লেটোকে মনে করিয়ে দিয়েছিলেন এক দোকানদারের কাছে তার ঋণ এবং সেই ঋণ শোধের গুরু কর্তব্যকে। তাদের সাংসারিক কথায় উঠে আসত রান্নার রেসিপিও। যে রান্না নিয়ে বিদ্রূপ করেছিলেন হেমন্তকে তার স্বামী ব্রজেন্দ্রকান্ত, সেই রান্নার রেসিপি কবির কাছে হয়ে উঠেছিল স্বাদু। শুক্তো রান্নার রেসিপি কবিকে ছড়ার আকারে লিখে পাঠিয়েছিলেন হেমন্ত, যা পরে স্থান পায় কবিকে লেখা চিঠি বইটিতে। ইঞ্চে গিমে পলমা নিমে রাঁধবো কি গো বেগুন শিমে, সজনে দিয়ে ঝোল, সর্ষে বাটা ফোড়ন মেথি, বড়ি তাহার ব্যথার বেথি, অন্তরে বিভোল, গাওয়া ঘৃত তিক্ত ঝোলে, নাটোর রাজের চিত্ত ভোলে, আশা দিতে চাও। রবীন্দ্রনাথ তখন বিগত যৌবন, তবু তখনও যৌবনের চঞ্চলতাই কবির কাছে ছিল সবচেয়ে বেশি উপভোগ্য। এই সূত্রেই কখনো কখনো হেমন্তের সঙ্গে চলেছে তাঁর মান অভিমানের খেলাও। রবীন্দ্রনাথ প্রায়ই হেমন্তকে বলতেন যে কেন তিনি তাঁর ছেলে মেয়েদের নিয়ে আসেন না। অভিমান করতেন কবি। আপনার ভক্তদের তো বলেছি আপনার কাছে আসার কথা, তাদের তো আসতে কতবার বলেছিলাম, তারা কেউ এলো না, তাই আমি এসেছি। আসবে কেমন করে? তুমি এলে তোমার সাক্ষাতে কথা বলতে তাদের সংকোচ হয় না? বেশ তো, আমি যখন না আসি তখন এলেই পারে। তাই বা আসবে কেমন করে? তুমি আগেই এসে জুড়ে বসেছ, এখন তারা তাই আসতে সংকোচ বোধ করে। তুমি যে আগেই জায়গা জুড়েছ। দেখুন, এরা আমি কি বলবো, ওদের ইচ্ছা থাকলে ওরাই তো আগে আসতো। আমার ছেলে তো চাইলেই আসতে পারে। না, আমি জানি তুমি ইচ্ছা করো না যে তোমার মেয়ে এখানে আসে। তাহা কতকটা সত্যি, কেননা আমি যে এখানে আসি তা কেউ জানে না। ওর বাবা টের পেলে পাছে ওকে কিছু বলেন, সেই ভয়ে আমি সঙ্গে আনি না। কেন? আমি তো বুড়ো মানুষ, আমার এখানে এলে তিনি কি বলবেন? আপনি বুড়ো মানুষ কোনো কালেই হবেন? ভুলে যাবে বন্ধু, তুমি কত প্রবীণ বিজ্ঞ পুরুষ মানি। ভুলে যাবে বিষয়ীদের বিষবেদাহন, নকল ভোজন শত, জোনাকি আজ করবে তোমায় চিরনবীন। বটে। যে প্রাণের খেলা শুরু হয়েছিল 1931-এর হয়তো কোনো এক হৈমন্তী বেলায়, তারই অনিবার্য সমাপন 1348 সালের 22শে শ্রাবণ। সকালবেলায় খবর এলো এখনই যেতে হবে। হেমন্ত যেতে চান না। যাকে এতদিন ধরে এত রূপে এতভাবে দেখেছেন, তাকে এই রূপে দেখতে চান না তিনি। হরকুমারী পিসিমা ভীষণভাবে কাঁদছিলেন। কাঁদেন কেন? কাঁদবো না? আমার যেতে ইচ্ছে করছে না পিসিমা। যাও বৌমা, এমন দিন আর পাবা না। আজকের দিনের জন্য সারাটা জীবন কাঁদবা। আজকে গিয়া জন্মের মতন শেষ দেখা দেখা আসোগা। আহা, কি মানুষই না আসিলেন, মানুষ না দেবতা। আমরা একবার দুবার দেখছি তাই কান্দা মরতাছি, আর তুমি এত দেখছো এত শুনছো, আজকা যাবা না? হয়তো গিয়েছিলেন হেমন্ত, হয়তো যাননি। সেই 22শে শ্রাবণের উন্মত্ত ভিড়ে যে হেমন্তবালাকে মানায় না। বরং যে জন্মদিন ফিরে আসে বারে বারে, তেমনি এক জন্মদিনে সনটা 1362 হেমন্ত লিখলেন এক কবিতা তার রাজপুত্রকে। কবি চলে গিয়েছেন 14 বছর আগে, কিন্তু হেমন্তবালার মনের মণিকোঠায় তাঁর আসন তখনও পাতা। তাই এ কবিতার নাম পুণ্য স্মৃতি। সেখানে উঠে এলো
24 বছর আগের এক স্মৃতি। আজ থেকে 24 বছর আগেকার একটি রাত্রি। সেদিন 14ই আষাঢ়। ক্ষান্ত বর্ষণ মেঘ আকাশে। রূপকথার রাজপুত্রকে সেদিন আমার প্রথম দেখা। বাহিরে যাত্রা দলের নারদ মুনির সাজ, তদুপরি মোগল বাদশাহের খানদানি পোশাক, বিনা নিন্দিত সুরে তাঁর সেই প্রথম সম্ভাষণ। তুমি কেমন আছো? অভিভূত অন্তঃকরণে প্রণাম করলেন তার পায়ে। মনে হলো তীর্থ স্নান করে উঠলেন যেন। 10টি বছরের কত দিন, কত রাত্রি গেছে। নূতন নূতন অপূর্ব অভাবনীয় স্বপ্ন মাঝে। কত হাসি, কত অশ্রু, কত সুখ দুঃখ ভাব ভাবনা, কত মিথ্যা অভিনয়, সত্য কাহিনী রচনা। আমি তো করেছি শুধু খেলা খেলা অভিনয়, করিনি তো সত্যিকার খেলা। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই দেখে। তোমরা ভাবো আমি আছি একাকিনী, আমিও তাই ভাবি। কেউ তো জানে না আকাশে আরক্ত পূর্বাশার যে প্রথম তারা, সেই তারাটি আমার তিনি। লুকিয়ে লুকিয়ে দেখতে আসেন আমাকে। আমি কেমন আছি। সকলি ফুরালো স্বপন প্রায়। কোথা সে লুকালো, কোথা সে হায়। কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান। ও সবহেরি শূন্যময়, কোথা সে হায়। কাহারো তারে আর ফুটিবে ফুল। মাধবী মালতী কেঁদে আকুল। সেই যে আসিত তুলিতে জল, সেই যে আসিত পারিতে ফল। ও সে আর আসিবে না, কোথা সে হায়। টাইমস অফ থিয়েটারে আপনারা এতক্ষণ শুনলেন হেমন্তের কবি। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, রচনা শর্মিষ্ঠা চক্রবর্তী, আবহ অলোক রায়চৌধুরী, শব্দ পরিকল্পনা তুনীর চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ নিহার রঞ্জন চক্রবর্তী, স্টুডিও কানে কানে।
অভিনয় সূত্রধার অনির্বাণ দাস, রবীন্দ্রনাথ প্রবীর ব্রহ্মচারী, হেমন্তবালা সুরঞ্জনা দাশগুপ্ত, বিমলাকান্ত সৌম্য সেনগুপ্ত, হরকুমারী নন্দিতা চক্রবর্তী, জেঠিমা শম্পা দাস, ব্রজেন্দ্রকান্ত শিবাশিস বন্দ্যোপাধ্যায়, অমিয় প্রসেনজিৎ ঘোষ, গানে অলোক রায়চৌধুরী ও রাজশ্রী ভট্টাচার্য, যন্ত্রানুষঙ্গে দীপঙ্কর দাস, প্রযোজক শুভময় বসু, প্রযোজনা সহায়তা তানিয়া আমিন এবং মৌলুমি পণ্ডিত, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টাইমস অফ থিয়েটার।